আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছি আমি আলিমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। গাড়িতে এলইডি লাইট ব্যবহারে ফেনীর সড়কে ঝরছে তাজা প্রাণ, ঠেকানো যাচ্ছে না জরিমানা করে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ যশোর শামস উল হুদা স্টেডিয়াম, সন্ধ্যা গড়ালেই বহিরাগতদের দখলে। এবং কিশোরগঞ্জে জমে উঠেছে হাওরের শুটকির বাজার, সরগরম ক্রেতা বিক্রেতার হাঁকডাকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো পবিত্র মাহে রমজান। শনিবার রাতে সেহরি খেয়ে এই অঞ্চলের মানুষ রোজা রেখেছেন। রোববার প্রথম রমজান শেষ করবেন তারা। শনিবার তারাবি আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতি পর্ব শুরু হয়। পরে ভোররাতে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখার নিয়ত করেন। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতার বাজার। মুখরোচক বাহারি ইফতারের আয়োজন নিয়ে বসেছে বিক্রেতারা। ইফতারের বাজারে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। 2 মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ায় আগামী 27 মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালন হবে। এদিকে ইফতার সামগ্রী বিক্রির ধুম পড়ে গেছে শহর জুড়ে। এখনো মনে করেন আজকে হলো প্রথম দিন এখনো আমরা বেশি আয়োজন কোনো কিছু করতে পারিনি বা সময় কুলায়নি। আর তাছাড়া লোকজনও কম, লোকজন তো গেছেবারে অনেক লোক ছিল, এখন লোক কম। তাছাড়া না তেমন একটা বেশি ভালো দেখতেছি না এখন পর্যন্ত। এখন কম হয়েছে, 1 ঘন্টা পর 1 ঘন্টার ভিতরে আরো বেশি হবে ইনশাআল্লাহ। প্রথম দিন অনেক ভালো ছিল। নিমকি ভাই আপনার 250 টাকা, 260 টাকা, 250 গ্রাম। আমাদের আইটেম বুট আছে, বুরিঙ্গি আছে, জেলাপি আছে, 2 পদে পেঁয়াজি আছে, ডিম চপ, আলুর চপ, বেগুন, এইগুলাই আমাদের। গাড়িতে এলইডি লাইট ব্যবহারে ফেনীর সড়কে ঝরছে তাজা প্রাণ। দিনের আলো কমার সঙ্গে সঙ্গে সড়কে বিভিন্ন যানবাহনের হেডলাইটের পাশাপাশি জ্বলে ওঠে এলইডি লাইট। একসময় এগুলো নিয়ন আলোর মতো থাকলেও এখন তা রীতিমতো আতঙ্কের রূপ নিয়েছে। ট্রাফিক বিভাগ বলছে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা বা জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না। ফেনী থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনী জেলা শহর, উপজেলা এবং পৌরসভাগুলোতে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। জেলার বিভিন্ন এলাকায় দেদার চলছে 3 চাকার যান। লাইসেন্সবিহীন এসব গাড়িতে অবাধে ব্যবহার হচ্ছে এলইডি লাইট। সন্ধ্যার পরে শুরু হয় বেপরোয়া চালকদের এলইডি লাইটের দৌরাত্ম্য। হঠাৎ এই লাইট চোখে পড়লে কিছুক্ষণ আর চোখে দেখা যায় না। এতে করে বাড়ছে দুর্ঘটনা। সিএনজি যে ফগ লাইটগুলো ব্যবহার করে, আসলে এটি খুবই ক্ষতিকারক আমাদের জন্য। আমরা যখন হেলমেট ব্যবহার করি, দেখা যাচ্ছে হেলমেটের গ্লাসের উপরে যদি ওই আলোটা পড়ে, আমরা সামনে থেকে কিছু দেখতে পাই। দেখা যাচ্ছে সামনে একটা গাড়ি আসতেছে, আমরা দেখতেছি না দেখার কারণে আমরা দুর্ঘটনার শিকার হই। এই দুর্ঘটনা রোধ এড়াইতে হইলে আপনার প্রশাসনিক ভাবে এটা ব্যবস্থা করে এটা বন্ধ করার প্রয়োজনীয়তা দরকার আছে। অতিরিক্ত আলোর যে ফগ লাইট, তারপরে এলইডি লাইট গুলা যখন হঠাৎ করে চোখের মধ্যে পড়ে, তখন তাদের মেন্টালি প্রবলেম হয় এবং এই কারণে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। আমরা চাইবো যে সড়ক পরিবহন আইন অনুযায়ী যেই নিষিদ্ধ এই লাইটগুলো যেন ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশ যেন এগুলো অপসারণ করে এবং এই দুর্ঘটনাগুলো থেকে যেন যাত্রী এবং পরিবহন মালিকদেরকে যেন রেহাই দেয়। পরিসংখ্যান বলছে এসব বেপরোয়া গতির গাড়ি এবং চালকদের কারণে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত ফেনী সড়কে 41 জন মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। তবে এসব লাইটের প্রতি নানা যুক্তি অবৈধ চালকদের। এই লাইটগুলো ব্যবহার করে কারণ হলো যে অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইটগুলো আছে, এই লাইটগুলো পাই না, এই কারণে এই লাইটগুলো ব্যবহার করে মূল উদ্দেশ্য হচ্ছে লাইটগুলোর দাম কম। আর যে লাইটগুলোর নিচে থাকার কথা ছিল, ওই লাইটগুলোর দাম বেশি আর লাইটগুলো পাওয়া যায় না, তার কারণে এই লাইটগুলো ব্যবহার করা হবে। ফগ লাইট ব্যবহার করে অরিজিনাল লাইট নষ্ট হয়ে গেলে এবার ফগ লাইট ব্যবহার করে। অরিজিনাল লাইটের দাম বেশি, ফগ লাইট ব্যবহার করলে তো 100-150 টাকা দিয়ে ফগ লাইট আনতে হয়। অরিজিনাল লাইট ওকে কিনতে গেলে 2200-3000 এরকম হবে। অরিজিনাল লাইট ওকে কিনে কি গাড়ি চালানো সম্ভব? জেলা ট্রাফিক বিভাগ জানায় এলইডি ব্যবহৃত যানবাহনগুলোকে মামলা দিয়েও আটকানো যাচ্ছে না, তবে অভিযান অব্যাহত আছে। এটা আইনত বৈধ না এবং এই গাড়িতে যে এগুলো ব্যবহার করছে এগুলোর জন্য আমরা এগুলো অপসারণ করছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা চালকদেরকে বারংবার নির্দেশনা দিচ্ছি, সচেতন করছি এবং আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে এটা আইনত বৈধ কিনা, এটা কোনো বৈধতা নাই। কোনো গাড়িতে কোনো রকমের সংযোজন বিযোজন সে করতে পারবে না। গাড়িকে যে গাড়িটা বিআরটি কর্তৃক যেভাবে
রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, যেভাবে ফিটনেস দেওয়া, যেভাবে দেখে এটাকে ফিটনেস দেওয়া হয়েছে নতুন অবস্থায়, সে একইভাবে সে গাড়িটা চালাবে। তার ইচ্ছা মতে বাম্পার সংযোজন করা, লাইট সংযোজন করা, ইচ্ছা মতে গাড়িকে অলঙ্কৃত করা, সেটা করতে পারবে না। গাড়িতে অতিরিক্ত সিট সংযোজন করা, ঠিক একইভাবে অতিরিক্ত লাইটও সে সংযোজন করতে পারবে না। বৈধ ও অবৈধ সিএনজি ও অটোরিকশাতে অনায়াসে কিভাবে দীর্ঘদিন ধরে এসব এলইডি লাইট ব্যবহার করছে এমন প্রশ্ন ফেনীবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা হয়। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, শরীফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা 4 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যান। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে জামালপুর ময়মনসিংহ সড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। নাটোরের বড়াই গ্রামে এক যুবকের পায়ের রগ কেটে ও ডান চোখ নষ্ট করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মুন্নাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে সেনাবাহিনী। শনিবার তাকে আটক করা হয়। এর আগে 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরে মুন্নার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বইমেলা থেকে রুবেলকে তুলে নিয়ে যায়। এরপর পাশের পাবনার মুলাডুলি এলাকায় নিয়ে মারধরের পর রুবেলের ডান পায়ের রগ কেটে ও ডান চোখ নষ্ট করে দেয় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় রুবেলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাফিক কনস্টেবলকে মারধর করায় যশোর সরকারি সিটি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 8টার দিকে শহরের হাসপাতাল মোড়ে সড়কের ওপর পার্কিং করে রাখা মোটরসাইকেল সরাতে বললে ট্রাফিক কনস্টেবল KM শরীফুল ইসলামের ওপর চটে যান শাওন। কিছু বুঝে ওঠার আগেই শরীফুলের নাকে মুখে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে ইউনিফর্মও ছেড়ে দেন ওই ছাত্রদল নেতা। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এই ঘটনায় কনস্টেবল শরীফুল একটি মামলা করেছেন। আটক ছাত্রদল নেতা শাওনকে রাতেই ডিবিতে হস্তান্তর করা হয়। পরে রোববার তাকে আদালতে পাঠানো হয়। সে রং পার্কিং করছিল, এই রং পার্কিং করাতে সে গাড়িটা এখান থেকে সরাতে বলে সে না সরায়, সে উল্টা তাকে থ্রেট করতে থাকে, বলে যে তোর টিআই আমার গাড়ি সরাতে বলতে পারে না, তোর এত বড় সাহস তুই আমার গাড়ি সরাতে বলিস। সে বলছে যে, তারপরে আবার সে তাকে রিকোয়েস্ট করে যে গাড়ি সরা, না সরায় সে অতর্কিত কনস্টেবলের নাকে মুখে মুখ বিভিন্ন জায়গায় ঘষি মারে এবং তার নাক দিয়ে পরে তার রক্ত পড়ছিল এবং পরিহিত যে পুলিশ ইউনিফর্ম সেটা ছিঁড়ে ফেলে। পরবর্তীতে তার নামে মামলা হয়, সে গ্রেফতার আছে। পুলিশের লোকাল জনগণের সহায়তায়, উপস্থিত জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে। ওইটা তার নামে মামলা হয়েছে, আগামীকালকে তাকে আদালতে সোপর্দ করা হবে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে যশোর শামস উল হুদা স্টেডিয়াম। তদারকি না থাকায় উঁচু নিচু খানাখন্দের সঙ্গে বড় বড় ঘাস। ম্লান হয়ে গেছে একসময়ের জৌলুস ভরা স্কোরবোর্ডটি। দর্শক গ্যালারিও ছত্রাক জমে স্মৃতি হতে চলেছে। সন্ধ্যা গড়ালেই বহিরাগতদের দখলে চলে যায় যশোর স্টেডিয়াম। গ্যালারির কোনায় বসে মাদক সেবন। যশোর থেকে সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের একমাত্র স্টেডিয়াম শামস উল হুদা স্টেডিয়াম। একটা সময় বিভিন্ন একাডেমির নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচও হতো এই স্টেডিয়ামে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় গেল অক্টোবরে ব্যাপক জলাবদ্ধতার কবলে মাঠ ধ্বংস হয়ে যাওয়ায় নিয়মিত খেলা, অনুশীলন ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়রা। নষ্ট মাঠে এখন স্থানীয় বাখাটেরা বসায় মাদক ও জুয়ার আসর। এ নিয়ে তীব্র ক্ষোভ উদীয়মান খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীদের মাঝে। আমাদের তো ম্যাচ খেলা খুবই দ্রুত, আমরা যশোর লিগ বাদে কোনো ম্যাচ খেলতে পারি না। সো আমাকে দরকার একটু উইকেটটা ঠিক করে দিতে, মাঠের পরিবেশটা একটু ভালো করতে। সো আমরা প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারতেছি না, যেন চাই দ্রুত ঠিক হয়ে যায়। বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, ঘাসগুলো অনেক বড়, কাটেও না। সেন্টার উইকেটের অবস্থা অনেক খারাপ। এইগুলোই সংস্কার করলে সব দিক থেকে আমরা আগাতে পারবো। স্টেডিয়ামের পরিবেশ হয়ে গেছে এখন নেশাগ্রস্ত। যারা নেশাগ্রস্ত আছে তারা মানে জায়গা পায় না, বিধায় স্টেডিয়ামের ভিতরে আসে। এছাড়া স্টেডিয়ামে কোনো খেলাধুলা নাই,
যশোরের কোনো খেলোয়াড় উন্নত নাই, হাজার হাজার প্লেয়ার, হাজার হাজার ফ্যামিলি আজ ফুটবল নাই বলে তারা ধ্বংস হয়ে গেছে। আশা করি সরকারের কাছে একটু আবেদন যেন এই মাঠটা খুব দ্রুত আমাদের সমস্যা করে দেয়, যাতে আমাদের ছেলেপেলে যাতে এই মাঠে সুন্দরভাবে খেলতে পারে। জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে কমিটি না থাকায় প্রয়োজনীয় সংস্কারগুলো হচ্ছে না। স্থানীয় ছেলেরা প্রাচীর টপকে সকাল বিকাল খেলতে চলে আসে, এতে করে মাঠ ও পিচে আবারও ক্ষতি হচ্ছে। দ্রুত কমিটি গঠন করে প্রয়োজনীয় সংস্কার করা গেলে ফের উজ্জীবিত হবে যশোরের স্টেডিয়াম ও যশোরের ক্রীড়াঙ্গন। সংস্কারের অভাব আছে এবং এখন আপাতত আপনার এই কমিটি নাই, তো কমিটি না থাকার কারণে এই সমস্যাটা বেশি দেখা দিছে। এটা হলে এটা কমিটিটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি গঠিত হয় তাহলে এই সংস্কারগুলো দ্রুত করা সম্ভব হবে। মাঠ তো কাজ করার কথা ছিল অনেক আগে, তো এখন হচ্ছে যে শেখ হাসিনা তো অনেক এখানে টাকা দিয়ে গেছিল 32 লক্ষ টাকা, তা সেটা তো আর পরবর্তীতে আর হয়নি। এখন সামনে দেখা যাক কবে কি হয়। প্রাথমিকভাবে মিডফিল্ডে কিছু কাজ করা হয়েছে, শতভাগ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রাথমিকভাবে খেলাধুলা চালু করার জন্য মাঝখানে মাঠটা যে সংস্কার করার দরকার, সেখানে আমাদের মাটি দেয়া, সেটা ঘাস কাটা এবং সেটাকে পরিচ্ছন্ন করা, সেটুকু আমরা চালু করে আপাতত খেলাধুলাটা চালু করেছি। কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে এখানে অর্থের প্রয়োজন হবে। আমাদের ইতোমধ্যে আমরা একটা অ্যাডহক কমিটি পেয়েছি ক্রীড়া সংস্থার কমিটির সাথে আলোচনা করে কি জিনিসগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের জন্য এই বিষয়গুলো আমরা লিখব। অচিরেই স্টেডিয়ামটির প্রয়োজনীয় সংস্কার বহিরাগতদের দৌরাত্ম্য ও মাদকমুক্ত করে যশোরের পুরানো ঐতিহ্য ফিরিয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যশোরবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনার বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক চুয়াডাঙ্গা জেলা কার্যালয় শিল্পনগরী দর্শনা বাজারে এই অভিযান হয়। অভিযানে ঔষধ, কসমেটিক্স, মাংস এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়। পরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুত না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে লক্ষ্মীপুরেও বাজার মনিটরিং করা হয়েছে। রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রমের পরিচালনা করেন টাস্কফোর্স টিম। এ সময় কাঁচা বাজার, মাছ বাজার, গরু ও মুরগির মাংস বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সাথে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তিনি। জেলা প্রশাসক জানান, রমজান মাসে কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য মনিটরিং করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, পুলিশ সুপার মোহাম্মদ আখতার হোসেন সহ অনেকে। কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য এর মূল্যটি যেন অতিরিক্ত না হয় এবং দ্বিতীয়ত এর জন্য কোনো সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি না হয়, সেটি আমরা নিবিড়ভাবে গত 1 ঘন্টা ধরে আমরা মনিটর করেছি। এর পাশাপাশি আমাদের এখানে বণিক সমিতির যারা নেতৃবৃন্দ তারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কাঁচা বাজার থেকে শুরু করে আমাদের তেল, তারপর মুরগির মাংস, গরুর মাংস, মহিষের মাংস থেকে শুরু করে মাছের বাজার, সব জায়গায় আমরা গিয়েছি এবং আমরা এই বার্তাটুকু দিয়েছি যে নির্ধারিত যে মূল্য তালিকা সেটি প্রদর্শন করতে হবে। আর দ্বিতীয়ত তারা কোন আড়ত থেকে বা পাইকারি হিসেবে কোন জায়গা থেকে তারা কিনছেন, আমরা সেই ক্যাশ মেমো আমরা চেক করেছি যে এর সঙ্গে ঠিক কোন ব্যবধানে তারা আসলে বিক্রি করছে। এই ব্যবধানটি যেন অতিরিক্ত না হয় এবং ন্যূনতম লাভ মেনে তারা যেন বিক্রয় করেন, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। কিশোরগঞ্জের বড় বাজারে জমে উঠেছে হাওরের মাছের মুখরোচক মৌসুমী শুটকির বাজার। এখানে বিভিন্ন প্রজাতির মাছের শুটকি পাওয়া গেলেও বিশেষ করে চ্যাপা শুটকির জন্য শুকনো পুঁটি মাছ এই বাজারের প্রধান পণ্য। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাঙালিদের কাছেও কিশোরগঞ্জের চ্যাপা শুটকির সুনাম রয়েছে বহুকাল ধরে। সপ্তাহে 2 দিন শুটকির এই পাইকারি বাজার সরগরম থাকে, ক্রেতা বিক্রেতার হাক ডাকে। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
হাওরের মিঠাপানির চিংড়ি, চাপিলা, ট্যাংরা, মলা, কাচকি সহ প্রায় 40 প্রজাতির শুটকি মিলবে কিশোরগঞ্জের জেলা শহরের বড় বাজারে। তবে চাপা শুটকি বানানোর শুকনো পুঁটি মাছ এই বাজারের প্রধান পণ্য। পুরো মৌসুমের মোট শুটকির প্রায় 90% শুধু পুঁটি মাছের শুটকি ক্রয় বিক্রয় হয় এখানে। শুটকির পাইকারি এই বাজারের 22টি আড়তে আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার মুখর থাকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে। কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের শুটকিও আসে এখানে। হাওর বিল থেকে মাছ কিনে কোনো রকম কেমিক্যাল ছাড়াই প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে সরাসরি এই বাজারে আনা হয় শুটকি। এনে 12-14টা আড়ত আছে, সব আড়তে থেকে এই আড়তটাই বড়। সপ্তাহে 2700 মন ফুটি বিহি হয়। সারা অল বাংলাদেশের ফাইহার যতজন আছে সবাই কিন্তু আয়া মাছ নেয়। আর আমরা এনে অন্য ফুটি মাছ বিক্রি করি, আমরা ভালো দামে বিক্রি করি, আশা করি আমরা ভালোই আছি। ছোট লোক আমরা তো এই শুটকি মাছের ব্যবসা করি, বুঝুন 20-25 বছর ধরে করি এবং এটা আমরা নিজেরাই প্রসেস সুন্দর করে পরিবেশ করে শুকায় কিশোরগঞ্জে নিয়ে আসি। নিয়ে আসা এটা আমরা কিশোরগঞ্জে বিক্রি করি। কিশোরগঞ্জে বিক্রি করার এই মাত্র কারণ এই লোক কিশোরগঞ্জের আড়তের এইগুলো শুটকির জন্য উন্নত মানে হচ্ছে, পার্টিরাও চিনে। সারা বাংলাদেশের মধ্যে চেপা শুটকির জন্য কিশোরগঞ্জে বিখ্যাত। যে আমরা পুঁটি শুটকি চেপাজাত করা হয়, এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় মোকাম কিশোরগঞ্জ। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, বুধবার বৃহস্পতিবার। প্রতি হাটেই সপ্তাহের মধ্যে 1000 মনের উপরে মাছ বিক্রি হয়। সারা দেশ থেকেই ব্যবসায়ীরা আসেন দেশের সবচেয়ে বড় একমাত্র পুঁটি মাছের শুটকির এই বাজারে। লক্ষ লক্ষ টাকার মাল বিক্রি হইতে হবে, 70-70 মন আনি তো লাভের জন্য। মনে করেন 20 লাখ, 10 লাখ, 15 লাখ, 25 লাখ টাকা মাল আনতে দিই। হ্যাঁ, এই লাভ হইতে হবে ব্যবসা দিই। ঢাকা, রসিন্দি, কুবাইল, ভাতদোনা, কৈটাডি, হুসেনপুর এরাই কিনে নিতে যায়, বিদেশও যেতে যায়। আমি গাজীপুরতে আসছি, আমি মনে করে নিন এন টাকা পয়সার সুবিধা আছে, লেনদেনের সুবিধা আছে, এরপরে যাতায়াত খরচ কম, পুঁটি মাছের শুটকি মাছের দিয়ে এই গুণগত মান ভালো, বড় সাইজের মাল পাওয়া যায়, যার জন্য আমি দীর্ঘদিন যাবত এই জায়গা থেকে ব্যবসা করতেছি। এটা কিশোরগঞ্জ আমাদের বিখ্যাত পুঁটি মাছের আড়ত। এইখান থেকে আপনার বিভিন্ন পাইকার আসে, যেমন ধরেন আপনার এই ঢাকা, নরসিংদী, তারপরে এই আশেপাশে আরও এই আপনার ময়মনসিংহ, এই যে হুসেনপুর, আমাদের কিশোরগঞ্জের হুসেনপুর একটা এই থানা আছে, ওইটা সবচেয়ে বড় বিখ্যাত চেপা দেওয়ার জন্য আর কি। ওরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে তারপরে এটা চেপা দেয়, তারপরে মনে করেন ওরা বিভিন্ন জায়গায় সেল দিয়ে পরে। বড়বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন এই শুটকির বাজারটি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সামনে আরও এগিয়ে যাবে, দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি বেড়ে যাবে। আমাদের এই অঞ্চলটা হচ্ছে হাওর বাওর অঞ্চল। এখানে যে মাছ থেকে আমরা যে শুটকি হয়, এই শুটকি আমাদের নিজেদের চাহিদা মিটিয়েও আমরা দেশের বিভিন্ন জায়গায় এবং আন্তর্জাতিকভাবেও এই কিশোরগঞ্জের চাপা শুটকি অত্যন্ত সুনাম অর্জন এবং অক্ষুণ্ণ রেখেছে। চাপা শুটকি এই যে ব্যবসাটা আরও উত্তর বৃদ্ধি পাবে যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা পায়। এই বাজারে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেন ব্যবহার না হয় সে ব্যাপারে সবসময় নজর রাখা হয় বলে জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। যেসব এলাকায় চেপা শুটকি বানায় বা শুটকির ব্যবসা যারা করে তারা এখান থেকে পাইকারি ভাবে কিনে নিয়ে যায়। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সদর উপজেলার থেকে নিয়মিত তাদের এই কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা হয় এবং কোনো ধরনের বিষ বা ধরেন যে অন্য কোনো রাসায়নিক দ্রব্য যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ধরনের অপদ্রব্য যাতে মিশানো না হয় এই বিষয়ে যারা ব্যবসায়ী তাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়। এবং শুধু তাই না, মাঝে মধ্যে কিন্তু অভিযান এবং মোবাইল কোর্টও পরিচালনা করা হয়, কারণ তারা এগুলো ভায়োলেট করে কিনা। অর্ধশত বছরের ঐতিহ্যবাহী এই পাইকারি বাজারে প্রতি মৌসুমে 20 থেকে 30 হাজার মন শুটকি ক্রয় বিক্রয় হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী 17 হাত উচ্চতা বিশিষ্ট শ্রী শ্রী কালী মায়ের পূজার আয়োজন চলছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই পূজা শেষ হবে সোমবার। আয়োজকরা জানান 30 বছরের বেশি সময় ধরে চলছে এই আয়োজন। হিন্দু সম্প্রদায়ের পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় শ্রেণী পেশার মানুষের মাঝে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। মন্দিরের সামনের ভাগে রাস্তা ও পেছনের গড়াই নদী।
এটাই মেলা প্রাঙ্গণ। প্রতি বছর একই তিথিতে প্রচলিত নিয়মে এই পূজা হয়ে আসছে। ধর্মবর্ণ ভুলে অনেকেই আসেন মেলা প্রাঙ্গণে। সোমবার দুপুরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে 5 দিনব্যাপী এই আয়োজন। দূর দূরান্ত থেকে শত শত ভক্ত এসে পূজা দিচ্ছেন। ঐতিহ্যবাহী এই পূজায় সকল ভক্তকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির নেতারা। এটা তো ঐতিহ্যবাহী পূজা, 40 বছর ধরে হচ্ছে পূজাটা। আমরা আসছি প্রায় 20 বছর ধরে, প্রতি বছরে আসি। এতদিন মন্দিরটা মানে পার্মানেন্ট ছিল, স্থায়ী ছিল না, এই বছরই আর কি স্থায়ী হলো। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি আসার জন্য, পূজার দিন না হলেও যতদিন মেলা থাকে, যেদিন ছুটির দিন পড়ে তখন আসি। আর আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরও এখানে সহযোগিতা করব এবং যারা সনাতন ধর্মী আমাদের ভাই বন্ধু যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এখানে তারা আরও ভালোভাবে পূজা অর্চনা করতে পারে আমরা সেই ব্যবস্থা করব। এবং এখানে আরেকটা কথা আমাদের বলা হয়েছে, এটা যাতে বিসর্জন দেওয়ার একটা ব্যবস্থা ভালোভাবে করা হয়। আমরা একটু আগে আমরা শুনেছি সেটা, আমরা সেই জায়গাটা দেখে যাতে এটা ভালোভাবে একটা বিসর্জনের ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা নিশ্চিত করব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা ও ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার ষড়যন্ত্র এবং ম্যাথস কারিকুলাম ও ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে সাতক্ষীরা জেলা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ডাক্তার এ মশিউর রহমান, খায়রুল ইসলাম মুকুল, মাসুদ রেজা, প্রভাকর মজুমদার সহ অন্যরা। এই সময় বক্তারা বলেন, 10ম গ্রেডে উন্নতিকরণ, 10ম গ্রেডে শূন্য পদের ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগদান, কমিউনিটি ক্লিনিকে নিয়োগদান করতে হবে। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।